ক্লাইন মোরেত্তি উত্তর দেওয়ার জন্য অপেক্ষা না করেই আইজ্যাক মাউসোলিয়ামের গভীরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। সে বলল, আমার প্রথম মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার কথা এখনও আমার মনে আছে। আমি একটা ফ্যাকাশে সাদা কফিনের ভেতর শুয়েছিলাম আর টলমল পায়ে দাঁড়িয়ে পড়লাম। আমি প্রচণ্ড আতঙ্কিত ছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। পুরোহিতেরা শুদ্ধিকরণের জন্য আমার মৃতদেহ নিয়ে যাওয়ার আগেই আমি পালিয়ে গেলাম, একটা পথভোলা ভূতের মতো টলতে টলতে এগিয়ে চললাম। আমি তৃণভূমি, গ্রাম আর শহর পার হয়ে গেলাম। আমি মনে করতে পারছিলাম না আমি কে কিংবা আমি কোথা থেকে এসেছি। সেই সময় আমি যেখানেই গিয়েছিলাম সব জায়গায় কান্নার শব্দ শুনতে পেতাম। যখন আমি দেখতাম পুরোহিতেরা গণকবর দিচ্ছে, সব কোণ থেকেই আমি এক তীব্র শোক অনুভব করতাম। পরে আমি হঠাৎ এক সম্ভ্রান্ত নারীকে উদ্ধার করলাম আর তার ম্যানরে আশ্রয় নিলাম। মেয়েটি ছিল খুব উজ্জ্বল আর প্রাণবন্ত, আর আমি ছিলাম জঙ্গল থেকে উঠে আসা এক হিংস্র পশুর মতো। আমি ছিলাম স্পর্শকাতর, সন্দেহপ্রবণ, আত্মবিস্মৃত আর ভীত। আমি প্রায়ই এমন এক শীতল, উদাসীন আর নিষ্ঠুর রূপ দেখাতাম যা মানুষের নৈতিকতার সাথে মিলত না। সে আমার ব্যাপারে খুব কৌতূহলী ছিল। আমি যাই করি না কেন কিংবা যতবারই তাকে এড়িয়ে চলি না কেন, সে আমার কাছে চলে আসত, আমাকে তার হাসির ছোঁয়া দিত। সে মজার সব ঘটনা দিয়ে আমাকে প্রভাবিত করার চেষ্টা করত, আর আমি বুঝতেই পারলাম না কখন আমি তার দুষ্টুমি আর উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেলাম। আমরা গোপনে একে অপরের সাথে মিশে গেলাম। সে খুব চিন্তিত ছিল যে তার বাবা একজন ভবঘুরে আর বর্তমান ভৃত্যকে তার জামাই হিসেবে মেনে নেবে না। তার বিষণ্ণ হাসি দেখে আমার ভেতরে প্রথমবারের মতো রক্ত গরম হওয়ার অনুভূতি হল। আমি তাড়াহুড়ো করে তাকে বললাম, আমি চলে যাচ্ছি, তবে আমি একদিন অভিজাত খেতাব আর বিয়ের মালা নিয়ে ফিরে আসব। আমি সেনাবাহিনীতে যোগ দিলাম, একজন নাইট হয়ে গেলাম। আমি 3 মিটারের লম্বা বল্ল মুচিয়ে শত্রুদের আক্রমণ করতাম। নর্দার্ন কন্টিনেন্টের চতুর্থ অ্যাপকের বিশৃঙ্খলার সুবাদে আমি একজন ব্যারন হলাম আর এমন এক ভূখণ্ড পেলাম যাকে আমি নিজের বলতে পারতাম। আমি আমার কথা রাখলাম, আর রাজার দেওয়া সনদপত্র, পারিবারিক প্রতীক, নাইট মেডেলের ফিতা আর আমার হাতে তৈরি মালা নিয়ে আমি আমার কনেকে বিয়ে করলাম। কথাগুলো বলার সময় আইজ্যাকের অভিব্যক্তি ধীরে ধীরে কোমল হয়ে গেল, যেন সে পুরনো কোনো স্মৃতি মনে করছে। সে না বুঝেই তার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল। ক্লাইন মোরেত্তি এই কথাগুলো শুনে আবেগপ্রবণ হয়ে পড়ল, যেন সে আবারও সেই পরিচিত আইজ্যাকের সাথে দেখা করল। সে সাবধানে কথা এগিয়ে নিয়ে বলল, তারপর কি হল? আইজ্যাক সামনের দিকে তাকিয়ে বলল, তারপর আমরা আমাদের ভূখণ্ডে একটা দুর্গ বানালাম। আমাদের ছেলে হল। সে খুব দ্রুত বড় হল, আর আমি বুঝতে পারছিলাম সে একজন শক্তিশালী যোদ্ধা হবে। সে লড়াই করতে ভালোবাসত, প্রায়ই হাতে বড় তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি করত আর বলত সে নাইট হতে চায়। আমি ভেবেছিলাম ওটা কেবল বাচ্চার বকবক, বেশি দিন থাকবে না। কিন্তু তার পা ভেঙে গেলেও বা মাথায় আঘাত পেলেও সে প্রশিক্ষণ ছাড়ল না। সে ভেবেছিল আমি তাকে দেখতে পাব না যদি সে ঘরে লুকিয়ে ব্যথা সহ্য করে। হে, সে তার বাবাকে খুব কম বুঝেছিল। সেই ভূখণ্ডের সব স্পিরিট গোপনে আমার সেবায় নিয়োজিত ছিল। বছর গড়িয়ে গেল। আমি আমার অনেক স্মৃতি ফিরে পেলাম। আমার স্ত্রী প্রায়ই অভিযোগ করত যে দুর্গটা খুব ঠান্ডা আর অন্ধকার, সে রোদ আর উষ্ণতা আছে এমন কোনো জায়গায় যেতে চায়। আমি তার আবদার মেটালাম, কিন্তু অনেক পরে আমি বুঝলাম সে দুর্গ পছন্দ করত না বলে এমনটা বলেনি। সে আসলে আমার মধ্যে ঘটে যাওয়া পরিবর্তন দেখে ভয় পেত। সে ভয় পেত সেই শীতল মানুষটাকে যে আমার মধ্যে অচেনা হয়ে উঠছিল। সে কখনো আমাকে এসব কথা বলেনি, আমার সাথে সবসময় সময় কাটাত। আমরা দক্ষিণের সমুদ্রের তীরে সুন্দর সময় কাটালাম, এমনকি দ্বিতীয় সন্তান নেওয়ার কথাও ভেবেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হইনি। যখন আমি অনুভব করলাম আমার পরবর্তী মৃত্যু এগিয়ে আসছে, আমি তখনই আমার ভূখণ্ডে আমার দুর্গে ফিরে গেলাম। আমার ছেলে, সেই বালক, আমাকে বলল সে ব্যাকল্যান্ড যেতে চায় কোনো ভিসকাউন্ট বা আর্লের সেবক হতে আর তার নাইট হওয়ার যাত্রা শুরু করতে। আমি তাকে জিজ্ঞেস করলাম মাত্র 10 বছর বয়সে কেন সে এমন সিদ্ধান্ত নিল। সে আমাকে বলল, আমিই নাকি তার আদর্শ। সে আমার মতো নাইট হয়ে বাবা মায়ের সাহায্য ছাড়াই একজন অভিজাত হতে চায়। তখন আমি আমার অধিকাংশ স্মৃতি ফিরে পেয়েছিলাম। সেই সন্তানের মুখোমুখি হয়ে আমি সবসময় একটু অস্বস্তি আর সংকোচ বোধ করতাম, কিন্তু তার কথা শুনে আমি এক অনাবিল আনন্দ, তৃপ্তি আর গর্ব অনুভব করলাম। সে ছিল আমার ছেলে। আমি ব্যালাম এম্পায়ারে থাকাকালীন আমার সন্তানদের চেয়ে একেবারেই আলাদা। ক্লাইন মোরেত্তি জানত যে আইজ্যাক ব্যারন লামোদ হিসেবে তার পরিচয় নিয়ে কথা বলছে, আর সেই সন্তান যে তাকে গর্বিত করেছিল তাকে মধ্য বয়সে বা বার্ধক্যে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। তাকে কফিনে বন্দী করা হয়েছিল, এমনকি ইন্স জ্যাঙ্গুইল তার খুলি পর্যন্ত চুরি করেছিল। আইজ্যাকের দৃষ্টি কিছুক্ষণ অন্যদিকে চলে গেল। সে বলল, আমি আবারও মারা গেলাম আর ঝিমুনি ভাব নিয়ে জেগে উঠলাম। আমি সহজাতভাবেই আমার ভূখণ্ড ত্যাগ করলাম।
আর আমার আগের পরিকল্পনা অনুযায়ী অন্য কোথাও ঘুরে বেড়াতে লাগলাম। প্রতিটি জন্মে শুরুতে আমার জীবনটা ভিন্ন ছিল। কখনো কখনো আমি মিষ্টি ভালোবাসা পেয়েছি, আবার কখনো পেয়েছি সবচেয়ে আদুরে এক মেয়ে। স্মৃতি ফিরে পাওয়ার সাথে সাথে সেই ভালোবাসা, অসহায়ত্ব আর তৃপ্তি আমাকে বারবার অবাক করে দিত, বিভ্রান্ত করত। এমনও সময় ছিল যখন আমি খুব বাধ্য সন্তান ছিলাম। আমি আমার বাবা মাকে গর্বিত করেছি, একটা সুন্দর জীবন, আদুরের নাতি নাতনি দিয়েছি। কিন্তু যখন আমি জেগে উঠতাম আর নিজেকে ফিরে পেতাম, আমি মনে করতে পারতাম পূর্বের জন্মে আমি খুব ঠান্ডা মাথায় তাদের আসল সন্তানকে যুদ্ধের ময়দানে মরতে দেখেছি আর তার পরিচয় কেড়ে নিয়েছি। একদিক থেকে আমি ব্যথা আর অপরাধবোধ অনুভব করতাম, আর অন্যদিকে মনে হতো এটা কিছুই না, খুব তুচ্ছ ব্যাপার। আমার ভেতরটা যেন দুভাগে ভাগ হয়ে যাচ্ছিল। তখন আমার একটা মাস্ক ছিল যা আমাকে যে কোনো মানুষের রূপ নিতে সাহায্য করত, কিন্তু জেগে ওঠার পর আমি তা হারিয়ে ফেললাম। এটা সম্ভবত আমি ইচ্ছে করেই হারিয়েছিলাম। ক্লাইন মোরেত্তি আইজ্যাকের সেই মেয়ের কথা মনে করল যে তার কাছ থেকে মিষ্টি নিতে পছন্দ করত। কিছুক্ষণ চিন্তা করে সে জিজ্ঞেস করল, আমার মনে হয় এটা কোনো বিভাজন নয়, আপনি আসলে পাগলামির সাথে লড়াই করছেন। পুরানো স্মৃতি হারিয়ে ফেলার পর আপনি নতুন করে জীবন শুরু করেন, খুব দয়ালু আর আবেগপ্রবণ হয়ে ওঠেন। বর্তমান অবস্থায় আপনি হয়তো এটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারছেন। হয়তো এটাই আপনার আসল রূপ, আপনার সারমর্ম। আর একজন ডেথ কনসাল হিসেবে আপনি বিয়ন্ডার বৈশিষ্ট্য থেকে আসা পাগলামির প্রভাবে ভুগছেন। উচ্চস্তরের কোনো ডেথ পাথওয়ে বিয়ন্ডারের প্রভাবে আপনি এমনটা করছেন। আমি শুনেছি ওয়ার অব দ্য 4 এম্পারার্স এর পর থেকেই ডেথ পাগল হয়ে গিয়েছিলেন। ক্লাইন মোরেত্তির কথায় খুব বেশি প্রমাণ ছিল না, কারণ সে আইজ্যাকের মাত্র কয়েকটি জন্ম সম্পর্কে জানত। ব্যারন লামুদ, যে তার মেয়ের জন্য দোলনা বানিয়েছিল, সেই বাধ্য সন্তান আর সেই দয়ালু ইতিহাসের শিক্ষক। তার লক্ষ্য ছিল একটা সম্ভাবনা তুলে ধরা যা আইজ্যাককে সেই ডেথ কনসাল ব্যক্তিত্বের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে, যা তার স্মৃতিগুলোর সাথে জুড়ে আছে। এটা তাকে তার অতীতের জন্মগুলো নিয়ে ভাবতে সাহায্য করবে আর নিজের সাথে এমন এক সমঝোতা করতে সাহায্য করবে যা খুব একটা শীতল হবে না। আর কথাগুলো বলার সময় তার মাথায় হঠাৎ এক নতুন বুদ্ধি এলো। আইজ্যাকের কথা শেষ হওয়ার অপেক্ষা না করেই সে দ্রুত জিজ্ঞেস করল, আইজ্যাক, আপনি কি অ্যাঙ্কর সম্পর্কে জানেন? নিজেদের স্থির রাখতে দেবতারা আর দেবদূতেরা অ্যাঙ্কর ব্যবহার করেন যাতে বিয়ন্ডার বৈশিষ্ট্য পাগল না করে ফেলে। আইজ্যাক তার দৃষ্টি সরিয়ে নিল আর মাথা নাড়ল। ক্লাইন মোরেত্তি খুব একটা নিশ্চিত ছিল না, তবে সে বেশ জোর দিয়ে বলল, সম্ভবত বারবার স্মৃতি হারিয়ে নতুন জীবন শুরু করাটাই আপনার অ্যাঙ্কর, যা আপনাকে পাগলামি আর নিয়ন্ত্রণ হারানোর হাত থেকে বাঁচায়। তাদের ত্যাগ করবেন না, তাদের ভুলে যাবেন না, ওটাই তো আপনি। মনে মনে কথাগুলো যোগ করল ক্লাইন মোরেত্তি। আইজ্যাক অ্যাঙ্কার শব্দটা পুনরাবৃত্তি করল আর তার মন যেন হারিয়ে গেল। কিছু সময় পর সে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, এটা একটা ব্যাখ্যা হতে পারে। অন্তত এটা আমার মানসিক দ্বন্দ্ব কিছুটা হলেও কমিয়ে দেয়। তবে যেহেতু আমি অনেক দূর এগিয়ে এসেছি, আমার এই মাউসোলিয়ামের ভেতরে গিয়ে দেখা উচিত কি লুকিয়ে আছে সেখানে। কেন এটা আমাকে ডাকছে, আর কি কারণে আমি বারবার মরছি আর ফিরে আসছি, আর এই প্রক্রিয়ায় স্মৃতি হারিয়ে আবার ফিরে পাচ্ছি, এটা আমাকে 1000 বছরেরও বেশি সময় ধরে ভাবাচ্ছে। এটা আমার প্রতিটি জীবনকে ব্যতিব্যস্ত করেছে। আমার বিশ্বাস আমি আজ উত্তর পাব। তার চোখ পরিষ্কার হয়ে গেল আর কণ্ঠস্বর কোমল শোনাল, তবে তার মধ্যে এক অদম্য দৃঢ়তা ছিল। ক্লাইন মোরেত্তি তাকে থামাতে চাইল, কিন্তু মুখ খোলার কিছুক্ষণের মধ্যেই সে আবার চুপ হয়ে গেল। আইজ্যাক তার অর্ধেক টপ হ্যাটটা চাপ দিয়ে ধরল। মাথা না ঘুরিয়েই সে মৃদু হেসে বলল, চোখ বন্ধ রাখতে ভুলো না। কথাগুলো বলে সে সিঁড়ি বেয়ে মাউসোলিয়ামের গভীরের দিকে এগিয়ে গেল। আশপাশে থাকা কালো কুয়াশা আর কোনো কষ্টের শব্দ তৈরি করল না। এটা ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ল। নিচে পড়ে থাকা এক রহস্যময় বস্তুর রূপ স্পষ্ট হয়ে উঠল। সেটা ছিল বিশাল এক ফেদার্ড সার্পেন্ট, যা যেন পুরো দ্বীপটা দখল করে আছে। এটার শরীর জুড়ে ছিল বিশাল, গাঢ় সবুজ, প্রায় কালো আঁশ। প্রতিটি আঁশের মাঝখানে ছিল হলুদ তৈলাক্ত দাগওয়ালা পালক। প্রতিটি পালক থেকে সরু কাল্পনিক কালো নল বাইরের দিকে বেরিয়ে আসছিল। বিশাল এই ফেদার্ড সার্পেন্ট ছিল দৃশ্যমান আর অদৃশ্যমান, এর আসল রূপ বর্ণনা করা কঠিন। এটা যেন মানুষের বোধগম্য নয় এমন কোনো জিনিসের সংমিশ্রণ। এর চোখের কোটরে জ্বলে উঠছে ফ্যাকাশে সাদা আগুন, আর এর মুখটা ছিল মানুষের। তার গায়ের রং ছিল তামাটে, আর বৈশিষ্ট্যগুলো ছিল খুব কোমল। তার ডান কানের নিচে ছিল ছোট একটা কালো তিল। ওটা ছিল আরেকজন আইজ্যাক।